এবারে দেখো আমরা পড়বো ইলেকট্রোকেমিস্ট্রি। আমি একদম ডিরেক্ট ঢুকে যাব এই চ্যাপ্টারটাতে, ইলেকট্রোকেমিস্ট্রিতে। একটা কেমিক্যাল রিঅ্যাকশন জিঙ্ক প্লাস কপার সালফেট, সেখানে হচ্ছে Zn2+ প্লাস কপার, এই একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখলাম। আমি আরেকটা লিখছি এখানে Zn2+ প্লাস কপার, এখানে হচ্ছে আমার Cu2+ প্লাস জিঙ্ক দিয়ে বলেছে এটা হচ্ছে একটা ইকুয়েশন 1, এটা আরেকটা ইকুয়েশন 2। জিজ্ঞেস করছে দুটোর মধ্যে কোন রিঅ্যাকশনটা পসিবল। এই দুটোর মধ্যে বলেছে কোন রিঅ্যাকশনটা পসিবল, which reaction is possible, কোনটা হবে এগুলো বিবিডি করে। তো এই যে দেখো কোন রিঅ্যাকশনটা পসিবল হবে সেটা আমরা এখন বলতে পারবো। কিভাবে বলতে পারবো তোমাকে শেখাচ্ছি। এটা তোমরা ছোটবেলায় পড়েছো যে এই রিঅ্যাকশনটা পসিবল হবে, এই রিঅ্যাকশন পসিবল হবে না, কেন কিনা এখানে জিঙ্কটা মোর রিঅ্যাক্টিভ আছে, so that's why zinc can displace the copper from copper sulfate solution। রিঅ্যাক্টিভিটি তাই পড়েছি আমরা, যে এখানে জিঙ্কটা বেশি রিঅ্যাক্টিভ বলে এখানে কপার সালফেটে কপারকে ডিসপ্লেস করে দিয়ে রিঅ্যাকশনটা হবে, কিন্তু এখানে রিঅ্যাকশনটা হচ্ছে না কারণ কপারটা লেস রিঅ্যাক্টিভ বলে, জিঙ্কটা মোর রিঅ্যাক্টিভ বলে উপরটা হলো নিচেরটা হচ্ছে না। আচ্ছা, কিন্তু আমাদেরকে এরকম করে বললে হবে না, আমরা একটা মডার্ন কনসেপ্ট শিখবো, এই কনসেপ্টে শিখবো, এটাই বুঝলাম। দেখো এবারে এখানে একটা আমি সেল একটা কন্টেনার লিখছি, একে বলে ভোল্টামিটার। এই কন্টেনারের মধ্যে আমি এখানে নিয়েছি জিঙ্ক সালফেট সলিউশন, এটা হচ্ছে 1 মোলার। তোমার অলরেডি কনসেপ্ট আছে মোলারিটি সম্পর্কে। এখানে একটা রড ডিপ করলাম, এটা হচ্ছে জিঙ্ক রড। এই জিঙ্ক রডটাকে ডিপ করেছি জিঙ্ক সালফেট সলিউশনের ভেতরে ডিপ করেছি। আর এর পাশে আমি আরেকটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে আমরা নিয়েছি কপার সালফেট সলিউশন, এটা কিন্তু লিখেছি 1 মোলার। আর এখানে একটা কপার রড ডিপ করলাম। এবারে এখানে এরকম করে ব্যাটারি কানেকশন করা হলো। এবারে মনে রাখি এই পার্টটা হচ্ছে অ্যানোড, এই ইলেকট্রনটা হচ্ছে অ্যানোড, এটা পজিটিভলি চার্জ না, এটা নেগেটিভলি চার্জ, এটা কিন্তু উল্টো তোমার ওইখান থেকে বলে দিচ্ছি। এটা অ্যানোড, কি বলছি, আর এখানে তুমি একটা বাল্ব জুড়েছিলে, এখানে বাল্ব জুড়লে, ওমা কি কাণ্ড, বাল্বটা জ্বলছে, এখানে বাল্বটা জ্বলতে থাকছে। তার মানে দেখো এখানে কোনো ব্যাটারি কিন্তু দেওয়া নেই, এই দুটো সেলের থেকে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তখন এখানে ইলেকট্রন ফ্লো করে বাল্বটা গ্লো করছে। তার মানে এখানে কেমিক্যাল রিঅ্যাকশন থেকে আমি পাচ্ছি ইলেকট্রিক এনার্জি পাচ্ছি, ফ্রম দা কেমিক্যাল রিঅ্যাকশন উই আর গেটিং ইলেকট্রিক এনার্জি। আমরা যেটা আগে পড়েছি ক্লাস 8 এ, সেগুলোতে পড়েছি সেখানে যে সুইচ দিলে কারেন্ট রিঅ্যাকশন হচ্ছে, তাই না, সুইচ দিলে রিঅ্যাকশন হয়, সেখানে আমরা ব্যাটারি অ্যাডিশন করে দিই এখানে, কিন্তু এমনি ওরকম ব্যাপারটা নয়। তাহলে এখানে আমার এরকম সার্কিট করে এটা গ্লো করছে। এবারে এটা হচ্ছে অ্যানোড, আমরা সেখানে ইলেক্ট্রোলাইটিক সেলে পড়েছি অ্যানোডটা পজিটিভ চার্জ হয়, কিন্তু এখানে লিখছি অ্যানোডটা নেগেটিভ চার্জ হচ্ছে। তুমি এই তাই জন্য সবসময় মনে রাখবে অ্যানোডটা হচ্ছে সেই ইলেকট্রোড যেখানে সবসময় অক্সিডেশন রিঅ্যাকশন হয়, যেখানে অক্সিডেশন রিঅ্যাকশন হয়। তোমার যখন তুমি একটা এরকম কনস্ট্রাকশন করবে সেলের, একটা পুরো কমপ্লিট সেলের, সেখানে তোমার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডে অ্যানোড থাকে, সেখানে অক্সিডেশন হয়। আর তোমার যে রাইট হ্যান্ড সাইড আছে সেখানে সব সময় এটা হচ্ছে ইলেকট্রোড, এটার নাম হচ্ছে ক্যাথোড। এই ক্যাথোডটা কিন্তু এই ক্যাথোড রিডাকশন হয়, সে ইলেকট্রোলাইটিক সেল হোক আর ইলেকট্রোকেমিক্যাল সেল হোক, সব সময়ের জন্য ক্যাথোডে রিডাকশন হতে বাধ্য। আমরা ছোটবেলায় ভুল পড়েছিলাম, সেখানে পড়েছি পজিটিভ চার্জ ইলেকট্রন ইজ কল্ড অ্যানোড, এরকম করে পড়লে হবে না, পড়তে হবে যে cathode at that electrode where reduction reaction takes place। আচ্ছা,
তাহলে একটা সেল করেছি, এই একটা হাফ পার্ট, একটা সেলের এই একটা হাফ পার্ট, এখানে হচ্ছে আমার অক্সিডেশন, এখানে এটা অ্যানোড, এটা লেফট হ্যান্ড সাইডে আছে, আর রাইট হ্যান্ড সাইডে ক্যাথোড রিডাকশন নিয়েছি। জিঙ্ক সালফেটের 1 মোলার সলিউশনে জিঙ্ক রড ডিপ করলাম, আর কপার সালফেটের 1 মোলারে কপার রড ডিপ করলাম। এবার কি হয় ঘটনাটা দেখো, যখন তুমি এখানে জিঙ্ক রডকে ডিপ করে দাও, জিঙ্কটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ। যখন তুমি একটা সেলকে এভাবে কনস্ট্রাক্ট করবে, দুটো মেটালের মধ্যে যে বেশি রিঅ্যাক্টিভ মেটাল, তুমি তাকে হচ্ছে লেফটে নেবে, তাকে অ্যানোডে নেবে। তোমাকে যে দুটো ইলেকট্রোড দেওয়া হয়েছে মেটালে, সেই মেটাল দুটোর মধ্যে যেটা বেশি রিঅ্যাক্টিভ আছে, তুমি তাকে লেফট সাইডে অ্যানোডের মধ্যে লিখবে, মানে রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার তো? জিঙ্ক আর কপারের মধ্যে এখানে জিঙ্কটা বেশি রিঅ্যাক্টিভ, তাই জিঙ্ককে আমরা অ্যানোডে নিয়েছি এবং এর অক্সিডেশন হয়। যে বেশি রিঅ্যাক্টিভ তার অক্সিডেশন হয়, যে বেশি রিঅ্যাক্টিভ তার অক্সিডেশন হয়। তাহলে যখন তুমি এখানে জিঙ্ককে ডিপ করো, এখানে তখন কি হয় রিঅ্যাকশন এখানে দেখো, এখানে জিঙ্ক রডটা ইলেকট্রন রিলিজ করে দিয়ে Zn2+ ফরমেশন হয়। তার মানে তুমি যে রডটাকে ডিপ করেছো, এই রডটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, থিন হচ্ছে, এবং সলিউশনে এখান থেকে Zn2+ আয়ন চলে আসছে। যেই মুহূর্তে জিঙ্ক রডটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ হয়ে সলিউশনে চলে এলো, আমার অলরেডি Zn2+ আগে ছিল সলিউশনে, তাহলে সেই মুহূর্তে এই রডটার মাথায় নেগেটিভ চার্জ হয়ে গেল। কেন? এই ইলেকট্রন ছেড়েছে তো, তাহলে এই রডটা তখন নেগেটিভ চার্জ হয়ে গেল। এই ইলেকট্রনটা এখান থেকে ফ্লো করবে, ইলেকট্রন এরকম করে ফ্লো করছে। তুমি জানো যেদিকে ইলেকট্রন ফ্লো করে, কারেন্ট তার অপোজিটে ফ্লো করে। কারেন্টকে আমরা আই দিয়ে লিখি, একে বলে অ্যাম্পিয়ার ইউনিট থাকে আই। তাহলে এরকম করে ইলেকট্রন ফ্লো করে এখানে যাচ্ছে। এটা বুঝলে কি? না আস্তে আস্তে বলবো কি? হ্যাঁ, তার মানে বলছি এখানে বেশি রিঅ্যাক্টিভ বলে জিঙ্কটা হয়ে গেছে অক্সিডেশন, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রনটা এর মাথায় চলে এসেছে, পুরো রডটা নেগেটিভ চার্জ হয়ে গেল। যেই মুহূর্তে নেগেটিভ চার্জ হলো রডটা, সেই মুহূর্তে পাশাপাশি লোক ছিল বাড়ির পাশে, ও বাবা রে, ওর বাড়ির লোক এই হয়েছে, চলে আসে ওর বাড়িতে একটু পড়তে, ওর বাড়িতে চলে এসেছে পাশাপাশি লোক, কোথা থেকে চলে এসেছে, সলিউশনে যে দুটো টাকা দিতে চলেছে। দেখবে কোথাও কিছু অ্যাক্সিডেন্ট হলে লোকটা মরে পড়ে আছে বা লোকটা মরবে একটু পরে, লোক বাঁচাবে না ওকে, চারপাশে ঘিরে ধরে ওকে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে ওখানে মেরে দেবে। দেখেছো কি এই ব্যাপারটা? এরকম, এই রডটা নেগেটিভ হয়েছে, তাহলে চারপাশ থেকে লোকজন ঘিরে ধরলো একে মারার জন্য, তাহলে এখানে পজিটিভ যে চার্জ গুলো আছে তারা তার কাছে ঘিরে ধরলো, তখন এখানে একটা ইলেকট্রিক্যাল ডবল লেয়ার তৈরি হলো। এই যে সলিউশনে যেগুলো আছে তার, এই সলিউশনটা আছে Zn2+, ওরা আবার ঘিরে ধরলো। এবারে এই রডটা নিজে নেগেটিভ চার্জ, সলিউশন থেকে পজিটিভ চার্জকে ঘিরে ধরলো, তখন এখানে ইলেকট্রিক্যাল ডবল লেয়ার তৈরি হলো। ইলেকট্রিক্যাল ডবল লেয়ার, যে মুহূর্তে এখানে ইলেকট্রিক্যাল ডবল লেয়ার তৈরি হলো, তখন এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, একে বলি আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল। কি নাম এটা? এই যে এই যে রডটা দেখো নেগেটিভ আছে, এখানে এখানে পজিটিভ তৈরি হলো, তাহলে এখানে একটা চার্জ, দুটো ইলেকট্রিক্যাল ডবল লেয়ার তৈরি হলো, তখন এখানে ইলেকট্রনের মধ্যে একটা পোটেনশিয়াল গ্যাপ তৈরি হলো, ইলেকট্রনের মধ্যে তৈরি হলো। এই জন্য আমরা একে বলি ইলেকট্রোড পোটেনশিয়াল। কথাটা লিখছি আমি, দেখো এখানে, তাই এখানে আমি বলছি এটাকে ইলেকট্রোড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়াল। এবারে এই সমস্ত কাজগুলো সায়েন্টিস্ট করে, তার নাম জিটা পোটেনশিয়াল, বুঝেছো? তো এবারে এটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল, আমি ভালো করে বুঝিয়ে বলবো, এইটুকু লিখে থেমে দিলাম, থেমে গেলাম, ওই পাশটা মেকআপ করে এখানে ফিরে আসবো। এইটুকু বুঝলে কি? কি গো তোমরা বুঝিয়েছো? আচ্ছা, এবারে দেখো এখানে কপার রড তুমি ডিপ করেছো এই সলিউশনের মধ্যে, এবারে
এই কপারের তো অবশ্যই রিঅ্যাক্টিভিটি নেই, ও কিন্তু ইলেকট্রন ছাড়তে পারছে না, বরঞ্চ এই যে ইলেকট্রনটা দিকে আসছে, এই দেখো, আচ্ছা আগে একটু বলে না, একটু এঁকে টেকে নাও তাহলে বলছি, বুঝেছি? তুমি কোথায় পড়ো কি দেবসিংহা? আমার বাড়িতে স্যার আসে। কদিন পরে আসে? না না স্যার, তোমার কদিন পড়াতে আসে? 4 দিন পরে মাসে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার তোমার। তাহলে লেফটে হচ্ছে অক্সিডেশন আর রাইটে হচ্ছে তোমার রিডাকশন। আচ্ছা, এবারে কি হয়, এই ইলেকট্রন এখানে চলে আসছে, এবারে এই যে সলিউশনে Cu2 প্লাস আয়ন গুলো আছে, এই Cu2 প্লাস আয়ন গুলো যে ইলেকট্রনের সন্ধান পেয়েছে সব ছুটে যাচ্ছে এখানে দিয়ে, এখানে গিয়ে জমা হচ্ছে, এগুলো দিয়ে কি অনেক মোটা করে দিচ্ছে, বুঝছো? তাহলে দেখো এই যে Cu2 প্লাস আয়ন গুলো রডের উপর চলে এলো, দিয়ে এখানে ডিসচার্জ হচ্ছে, তখন কি হলো, এই রডটা পজিটিভলি চার্জ হয়ে গেল। যেই পজিটিভ চার্জ হলো, সলিউশনের মধ্যে SO4 আয়নগুলো ছিল চারপাশে ঘিরে ধরলো একে, দিয়ে এখানেও একটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে, তাই জন্য এটা হচ্ছে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ। আর ইলেকট্রন গুলো ফ্লো করে, এই তো রিঅ্যাকশন ভেতরে ইনস্ট্যান্টলি হচ্ছে, তাহলে এখানেই তো বললাম ইলেকট্রন পোটেনশিয়াল, জিঙ্ক যদি বেশি রিঅ্যাক্টিভ তাহলে ও অক্সিডেশন হয় অটোমেটিক্যালি নিজে থেকে। যখন যেই মুহূর্তে কোনো সার্কিট কিছু নেই, তুমি জিঙ্ক সার্কিটে জিঙ্কে ডিপ করলে, তো তাহলে জিঙ্ক রডটা নিজে থেকে রিঅ্যাকশন শুরু করেছে, কারণ এখানে কেমিক্যাল রিঅ্যাকশন ইনস্ট্যান্টলি নিজে থেকেই হচ্ছে, তবেই তো পোটেনশিয়াল পাচ্ছ, তবেই পাচ্ছ। Zn2 প্লাসটা চলে এসে হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, সলিউশন থেকে আসছে, সলিউশন থেকে কপার 2 প্লাস জমা হচ্ছে এখানে। এটা কিসের রড? তাহলে কিসের রড? এটা জিঙ্ক রড, এটা কপার রড। আমার তো জিঙ্ক রডের মধ্যে জিঙ্ক মেটাল ছিল, তাহলে সেই জিঙ্কটা Zn2 প্লাস হয়ে সলিউশনে চলে এসেছে আর ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এখানে, আর এখানে কপার 2 প্লাস সলিউশনে ছিল, সেই এখানে কপার উপর ডিপোজিট হচ্ছে, বুঝছো? আর যে প্লাসটা হচ্ছে সেটা Zn SO4 এর সেই জিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, আর এখানে যে মাইনাস সাইনটা হচ্ছে সেটা হচ্ছে SO2 মানে আছে মাইনাস সাইন, মানে এমনি কপারটা কোনো রিঅ্যাকশন না। এই হচ্ছে ব্যাপার আমার। তাহলে এখানে আমরা কি কি বুঝতে পারলাম, যারা এখানে রিঅ্যাকশনের জন্য দেখিনি, Cu2 প্লাস আয়ন গুলো দুটো ইলেকট্রন নিয়ে, দুখানা ইলেকট্রন নিয়ে এখানে কপার হয়ে ডিপোজিট হয়ে গেল, আর এখানে Znটা Zn2 প্লাস হয়ে গেল। তাহলে এখানে আমার কি হলো, রিডাকশন হচ্ছে কিনা বলো, অ্যাডিশন অফ ইলেকট্রন রিডাকশন বলে, এটা হচ্ছে অক্সিডেশন বলে এখানে, তাহলে এটা অক্সিডেশন, এটা হচ্ছে রিডাকশন। তাহলে দেখো এবারে কি ঘটনা ঘটবে, দেখো এরকম কিছুক্ষণ চলার পরে আর তো ফ্লো করবে না, রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে, কারণ আমরা দেখেছি যদি ধরো এরকম দুটো কন্টেনার নিয়েছো, তুমি এখানে হাই, এখানে এই লেভেল তো ওয়াটার আছে, এখানে ওয়াটার ইওডি আছে, জুড়লে কি হয়, পুরো সেম লেভেল হয়ে যাবে, একটু পরে সেম লেভেল হওয়ার পর ওয়াটার ফ্লোই করবে না, তখন কি হবে, যাতে এক্ষেত্রে না হয় তার জন্য এখান থেকে একটা এরকম জিনিস দেওয়া হয়, এটা কিন্তু সাইফন নয়, পিজিসি সাইফন পড়েছো, এটা কিন্তু ওই সাইফন নয়, এটা হচ্ছে একটা, একে বলে সল্ট ব্রিজ, এটার নাম হচ্ছে সল্ট
ব্রিজ। এই সল্ট ব্রিজের কাজটা কি? এই সল্ট ব্রিজটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ KCl এন্ড আগার আগার। আগার আগারটা কি হবে? আগার আগার হচ্ছে একটা কলয়েড, মানে জেলি লাইক সাবস্টেন্স, যে KCl এর পুরো ভালো করে ধরে রেখেছে যাতে মুখ দিয়ে বেরিয়ে না চলে যায় KCl টা। মানে KCl এর সঙ্গে আগার আগারটাকে মিশিয়ে এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে, যাতে KCl টা ওই ওপেন মাউথ দিয়ে বেরিয়ে না যেতে পারে হঠাৎ করে এমনি করে। একে বলে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজের কাজটা কি? সল্ট ব্রিজ ইট কনস্ট্রাক্ট দা গ্যালভানিক সেল, মানে এই সেলটাকে বলি আমরা গ্যালভানিক সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল, একে বলি ভোল্টেইক সেল। গ্যালভানিক করেছে ডিসকভার এটা। গ্যালভানের রাস্তা দিয়ে হাঁটছিল, দেখেছে ব্যাগ মরে পড়ে আছে, ব্যাগটাকে বাড়িতে নিয়ে এলো, সুতো বেঁধে সিলিংতে ঝুলিয়ে দিল, একটা নিচে ট্রে রাখলো, ট্রে দিয়ে ওর পেট কাটলো, ছুরি দিয়ে পেট কাটছিল, দেখে ব্যাংকটা নড়ছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, ডান্সিং করছে ব্যাংকটা। তখন গ্যালভানি ভাবলো ঘটনাটা কি, ও হাতে গ্লাস করে এই ব্যাংকটা কাটছিল, সুতো দিয়ে সিলিং এ ঝোলানো ছিল, নিচে ওই যে ট্রে গুলো হয় সে ট্রে রাখা ছিল, তো ব্যাংক নড়ছে কেন? তো সেখান থেকে গ্যালভানি ভাবলো এই রিঅ্যাকশনটা হচ্ছে গ্যালভানিক সেল। কেন হচ্ছে বুঝিয়ে দিই। ওই ব্যাংকের শরীরের মধ্যে সাইটোপ্লাজম আছে, ওটা একটা ইলেকট্রোলাইট, আর যে ছুরি দিয়ে কাটছে তখনকার দিনে ছুরিগুলো এরকম স্টিলের হতো না, যে তামার ছুরি, পেতলের ছুরি ছুরি হতো, ফরসেগুলো এরকম করেই হতো। তো এখান দিয়ে জিঙ্ক বা কপার কিছু ছিল এখানে ওর মধ্যে, সেখানে রিঅ্যাকশন করছে, সেখানে একটা সেল প্রোডাকশন হয়ে গেছে, ইলেকট্রোকেমিক্যাল সেল। সেখানে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বলে, সেখানে ইলেকট্রিসিটি প্রডিউস করছে বলে ব্যাংকে হচ্ছে। ব্যাংকের বডির মধ্যে একটা ছোট বাল্ব দিয়ে বাল্ব জ্বলছে ওই সেল এর মধ্যে। তখন ভাবলো বাবা এই কি কাণ্ড, কেমিক্যাল রিঅ্যাকশন থেকে এনার্জি পাচ্ছি আমরা। আমরা এতকাল পড়েছিলাম যে এখানে প্লাগের সুইচ ঢুকিয়ে আমরা জলের গরম করতাম শীতকালে হিটারে, তাই না, ও কিছু রিঅ্যাকশন করতাম, কিন্তু এখানে কেমিক্যাল রিঅ্যাকশন এনার্জি পাচ্ছি আমরা, তাই এর নাম গ্যালভানিক সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল। আমাদের যে মোবাইল ব্যাটারি গুলো থাকে সেটা কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সেল, সেখানে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বলেই তুমি এখন জুম ক্লাস মাস্টার করতে পারছো, ফেসবুক করতে পারছো, হোয়াটসঅ্যাপ করতে পারছো, লোকে ফোন করতে পারছো। তাহলে দেখো এবারে এই যে সল্ট ব্রিজটা কি করে, যখন আমার কোনো কারণে এখানে আমার ইলেকট্রন কম পড়ে যায়, তখন বাইরে থেকে Cl চলে আসে বেরিয়ে, যে আবার পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। যদি কোনো কারণে এখানে আমার মানে ইলেকট্রন বেশি হয়ে যায়, তখন তাহলে K+ বেরিয়ে গিয়ে ওকে নিউট্রাল করে দেয়। তাহলে এইভাবে KCl টা কাজ করে ভেতরে। কেন KCl, কেন NaCl এর কি হবে সমস্যা? KCl একমাত্র নেওয়া হয় সল্ট ব্রিজে, বিকজ এখানে যে K+ এবং Cl- আয়ন থাকে, এদের আয়নিক মোবিলিটি, মানে এই যে তুমি নিয়েছো KCl, এই K+ এবং Cl- কাউন্টিং করে দেখো, এখানেও কিন্তু ইলেকট্রন 19 এর থেকে একটা বাদ হলে 18 হয়, আর এখানেও কিন্তু 18 হয়েছে। তাহলে ইলেকট্রন সেম, এই K+ এবং Cl- আয়নের আয়নিক মোবিলিটি সেম হয়। আয়নিক মোবিলিটি মানে কি কাণ্ড? আয়নিক মোবিলিটি মানে কি? আয়নিক মোবিলিটি মানে হচ্ছে যখন এরা এখানে থাকে ওই জন্য একই পরিমাণে মুভমেন্ট করে, তাহলে সুবিধা হয়। বুঝেছো তো? ধরো তুমি একটা খাঁচার মধ্যে একটা বাঘকে রাখলে, একটা বিড়ালকে রাখলে, ওরা বেঁচে থাকবে দুইটা কোনদিনও? দুজনের মোবিলিটি সেম নয়, এ হালুম করছে, ও তো ম্যাও করছে, দুজনকে একই রকম লম্বা করতে হবে যাতে বেঁচে থাকতে পারবে। তো এটা হচ্ছে এই জন্য আয়নিক মোবিলিটি দুটো সেম, KCl। আচ্ছা, এবং তার মানে KCl হচ্ছে কি করছে দেখো, ইট কনস্ট্রাক্ট দ্য গ্যালভানিক সেল, একটা গ্যালভানিক সেলের কনস্ট্রাকশন কাজে লাগছে KCl, আর ইট মেইনটেইন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বিটুইন দ্য টু হাফ সেল। আমার এত কথা জয়েন্টে লাগবে না, তোমাকে যেহেতু বেসটা ভালো করে বলে দিচ্ছি, ভাই আমার ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এটা, এটা ভালো করে ক্লিয়ার না পড়াটা বলতে পারবো না, এই তোমাকে আমি বুঝিয়েছি ভালো করে, ঠিক আছে না? আচ্ছা, এবারে আমরা চলে আসছি যে ইলেকট্রন পোটেনশিয়াল কথা বলছিলাম, আমি এই জায়গাটা চলে আসলাম, এটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, এটা রিডাকশন হাফ রিঅ্যাকশন, দুটোকে অ্যাড করলে কমপ্লিট রিঅ্যাকশন পেয়ে যাবে, এই দুটোকে অ্যাড করলে আমি একটা কমপ্লিট রিঅ্যাকশন পেয়ে যাবো। এটা মুছছি তাহলে একটু। তাহলে আমার কমপ্লিট রিঅ্যাকশনটা কি হচ্ছে না, জিঙ্ক প্লাস Cu2 প্লাস, এখানে হচ্ছে Zn2 প্লাস প্লাস Cu, এখানে Cu2 প্লাস হচ্ছে 1 মোলার, এটা হচ্ছে 1 মোলার কনসেন্ট্রেশন।
তোমরা আছো সৈকতা জাহির? হ্যাঁ স্যার। গলা বসে গেছে, বয়স হয়ে গেছে একটা, তো শীতকাল পড়ে গিয়ে। কই স্যার? না এখন ঠিক হয়ে গেছে। বেশ ভালো না জাহিদ? এই শীতকাল পড়ে গেছে, সকাল থেকে কে আসে স্যার? এবার তো অনলাইন ক্লাসটা করে নি একটু। না স্যার, আমি 7:30টায় উঠে পড়ছিলাম, আপনাকে 7:30টায় কল করেছিলাম। দেখলাম তাই। হ্যাঁ স্যার, আগের বছরটা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে, এবার আর ঘুমালে হবে না। ঘুমাওনি আর? আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে কমপ্লিট রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশনটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটা শর্টে এখানে তাহলে জিঙ্ক থেকে Zn2+ হয়েছে। এই অবলিক মানে কি গো? জিঙ্ক থেকে Zn2+ হয়েছে, যেমন এখানে ব্র্যাকেট দিচ্ছি 1 মোলার, মাঝখানে সল্ট ব্রিজ, আর এখানে কি হচ্ছে? Cu2+ থেকে কপার হচ্ছে, এবং এটা হচ্ছে 1 মোলার কনসেন্ট্রেশন। এটা হচ্ছে একটা সেলের রিপ্রেজেন্টেশন। কিভাবে লিখবো? মানে তুমি যখন লিখবে এই লেফট হ্যান্ড সাইডে অক্সিডেশন হবে, আর রাইট হ্যান্ড সাইডে তোমার এখানে রিডাকশন হবে। এখানে অক্সিডেশন, এখানে রিডাকশন। ঠিক আছে না? আচ্ছা, এবারে আমরা বোঝাবো ইলেকট্রোড পোটেনশিয়াল। এগুলো সব মুছে দিয়ে বলবো। ইলেকট্রোড পোটেনশিয়াল ধরো আমি এখানে লিখলাম ই, একে ই দিয়ে লেখা হয়। আচ্ছা, ই অফ Zn2+ অবলিক জিঙ্ক, এটা মানে হচ্ছে Zn2+ ইলেকট্রন নিয়ে জিঙ্ক হচ্ছে, এটা অক্সিডেশন রিডাকশন। রিডাকশন কি না বলো? Zn2+ থেকে জিঙ্ক হচ্ছে। তাহলে ই যে লিখেছি এই কথাটা মানে হচ্ছে, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে হচ্ছে রিডাকশন। এটা মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে তোমার ইলেকট্রোড রিডাকশন পোটেনশিয়াল। এটা মানে ইলেকট্রোড রিডাকশন পোটেনশিয়াল। যখন আমরা এই ইলেকট্রোড পোটেনশিয়ালটা, এটা মানে কি হবে বুঝছো তো? যদি আমরা এইগুলোকে ক্যালকুলেশন করি আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন, দেখো এটা নট লিখলাম, তখন সেখানে আগে অ্যাড করে দেব, এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। তার মানে কি হলো আমার? এটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড রিডাকশন পোটেনশিয়াল। নট লিখে দিচ্ছি মাথায়। ধরো আমি এরকম করে লিখি যে ই নট অফ Zn/Zn2+, এটা মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড অক্সিডেশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড অক্সিডেশন পোটেনশিয়াল।
স্ট্যান্ডার্ড ইলেকট্রোড অক্সিডেশন পোটেনশিয়াল। এই যে লিখেছি আমরা E naught of Zn2 plus oblique zinc, এটা ইকুয়াল টু E naught of Zn oblique Zn2 plus, দুটো কিন্তু সেম ভ্যালু, জাস্ট সাইনটা নেগেটিভ হবে। তার মানে এটা মানে কি বললাম, যে কোনো ক্ষেত্রে যদি আমার E naught রেড হয় এটা ইকুয়াল টু মাইনাস অফ তোমার E naught অক্স হবে, এটা মানে। বুঝতে পারলে? তোমার এটা হচ্ছে ফর্মুলা দিয়ে শিখতে পারবে এতক্ষণ পরে, একটা জিনিস জানতে পারলে যে E naught red equal to E naught ox মাইনাস। ক্লিয়ার? এবার দেখো তোমার ভ্যালুগুলো শিখে পাবে, এর কোনো সমস্যা নেই তো বুঝতে? একদম ক্লিয়ার? আমি এখানে লিখছি let K not a magician let K not a magician on magic for CN সরকার and public, এর নিচে হাইড্রোজেন আছে, তোমাকে মুখস্থ করতে হবে না কিছু। দেখো আমি এখানে লিখছি, তোমাকে সব ভ্যালু দিয়ে দেব যখন এই কিছু থাকে। তাহলে আমি এখানে লিখছি E naught of Li plus oblique lithium, এই ভ্যালুটা হচ্ছে, তোমাকে কোনো ভ্যালু মুখস্থ করতে হবে না, আমি জাস্ট লিখছি বোঝানোর জন্য তোমাকে, এত বোল্ড। আমি এখানে কিছু কিছু লিখে দিচ্ছি, তোমাকে ভ্যালুটা এক্সপ্লেন করতে পারি তোমাকে। E naught of Na plus oblique sodium, এই ভ্যালুটা হচ্ছে -2.86 ভোল্ট। আমি ধরো এখানে লিখছি এখানে একটা জিঙ্ক ছিল অল ম্যাজিক, তারপরে এখানে এফি ছিল। আচ্ছা এখানে দেখো আমি জিঙ্কে লিখছি এখানে যে E naught of zinc Zn2 plus oblique zinc minus 0.74 ভোল্ট। ধরো আমি এখানে একদম চলে গেলাম হাইড্রোজেন, চলে গেলাম নিচে, যে E naught of H plus oblique hydrogen gas এটা ইকুয়াল টু পজিটিভ 0.00 ভোল্ট। তাহলে একটা জিনিস খেয়াল করছো কি, যে যখন তুমি সাজাচ্ছ মেলের এরকম পরপর করে দেখো, এটা সবাই কিন্তু লিখছে এগুলো সবই কিন্তু রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল। আমরা একবার না বলে আমরা বলবো স্ট্যান্ডার্ড গ্যাসের পোটেনশিয়াল, ইলেকট্রোড কথা বারবার বলবো না, স্ট্যান্ডার্ড এখানে স্ট্যান্ডার্ড রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল, এতবার বারবার না বলে আমরা সিম্পলি বলবো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তুমি এইটুকু যদি মনে রাখো, আমরা যেখানে তো অঙ্ক করব, যেখানে যাই অঙ্ক করব, সব সময় পুট করতে হবে রিডাকশন পোটেনশিয়ালটা, সে অক্সিডেশনই হোক রিডাকশনই হোক, এটাতে মাথায় ঢুকে যায়। একটা রিঅ্যাকশন সে অক্সিডেশনই হোক আর রিডাকশনই হোক, আমরা সব সময়ের জন্য কি পুট করব ভ্যালুগুলো রিডাকশন পোটেনশিয়াল, এটা লিখে রাখো খাতায়। মানে যেখানে যাই হোক আমাকে ভ্যালু পুট করতে হবে রিডাকশন পোটেনশিয়াল, যেখানে যেই ঘটনাই ঘটুক আমাকে পুট করতে হবে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে আমি তোমাকে যে লিখেছি এগুলো সব কিভাবে লিখেছি, এগুলো সব লিখেছি স্ট্যান্ডার্ড
রিডাকশন ইলেকট্রন পোটেনশিয়াল ভ্যালু। এটা তো কি লিখেছি, স্ট্যান্ডার্ড রিডাকশন ইলেকট্রন পোটেনশিয়াল ভ্যালু সাজাচ্ছি। তাহলে এই যে অ্যারেঞ্জ করছি মেটালগুলোকে অ্যাকর্ডিং টু দা স্ট্যান্ডার্ড রিডাকশন ইলেকট্রন পোটেনশিয়াল, দেখো বেশি নেগেটিভ, কম নেগেটিভ, তার থেকে কম নেগেটিভ, তারপরে জিরো হয়ে গেলে তারপরে পজিটিভ ভ্যালু নিয়ে যাচ্ছি। এর নিচে আছে কপার, এজি, এইউ, সেখানে পজিটিভ ভ্যালু হবে। তাহলে এই বেশি নেগেটিভ থেকে কম নেগেটিভ হয়ে জিরো হয়ে পজিটিভ হলো, একেই বলছি আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। কি সিরিজ? এটা কিন্তু রিঅ্যাক্টিভিটি থেকে আলাদা। কারণ আমরা এখানে কি পড়েছিলাম, রিঅ্যাক্টিভিটি পটাশিয়াম ফার্স্ট ছিল, তারপর সোডিয়াম ছিল, তারপরে ক্যালসিয়াম ছিল। এখানে একটু উল্টো পাল্টা লিখেছি। এটা কিন্তু কারণ এটা রিঅ্যাক্টিভিটি সিরিজ নয়, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তার মানে এটা হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, মানে metals are arranged according to their standard reduction potential. ঠিক আছে, metals are arranged according to their standard reduction potential. এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ঠিক আছে না? এবার দেখো, যদি আমি এখানে ঠিক উল্টো করে দিই, ধরো বললাম আমি এখানে লিখছি এরকম করে ইনট অফ লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, তখন কিন্তু ভ্যালুটা কিন্তু খালি পজিটিভ সাইন হবে আর বাকি কিন্তু সব সেম থাকবে, তাই না? কারণ পড়েছি যে ইনট রেডিক্যাল টু ইনট অফ মাইনাস সাইনটা হয় সেখানে। হ্যাঁ, ঠিক আছে, এটা মুছে দিয়ে দিই তাহলে, তাই মুছবো না, এবারে বুঝতে দিচ্ছি। আচ্ছা, ও আমাকে জিজ্ঞেস করছে নিচে দিলে কি বাড়ে, কি চুজ করো, কি বলছে না, ভালো তো নিজেই বলতে পারবে। দেখো এবার লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হয়েছে, এটা নেগেটিভ মানে কি রিঅ্যাকশনটা হওয়ার সম্ভাবনা আছে কি নেই? মানে বলছে এখানে আমার এখানে রিঅ্যাকশন কি বলতে হবে, লিথিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন নিয়ে লিথিয়াম, এই রিঅ্যাকশনটা হওয়ার সম্ভাবনা অনেক কম, মাইনাস সাইন দেওয়া আছে। তার মানে লিথিয়াম প্লাস নিজে ইলেকট্রন নিয়ে লিথিয়াম, এই রিঅ্যাকশনটা হওয়ার সম্ভাবনা অনেক কম। যদি আমি উল্টো লিখি, আমি এখানে এরকম লিখলাম যে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস হলো, তাহলে এই ভ্যালুটা হচ্ছে -0.6 ভোল্ট, এটা হচ্ছে +0. এত ভোল্ট। দেখো উপরের রিঅ্যাকশনটা লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, তখন হচ্ছে ভ্যালুটা -3.06 ভোল্ট, আর নিচেরটা হচ্ছে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, উল্টো লিখেছি, তাহলে ভ্যালুটা পজিটিভ 0. তাহলে কোন রিঅ্যাকশনে বেশি করে হওয়ার সম্ভাবনা? নিচেরটা একদম। তাহলে দেখো এখানে লিথিয়াম নিজে হয়েছে অক্সিডাইজ, কি গো? এটা বুঝে নাও আগে অল্প করতে। তাহলে এখানে লিথিয়ামটা নিজে হয়েছে অক্সিডাইজ, লিথিয়াম কি হয়েছে নিজে এখানে হয়েছে অক্সিডাইজ, তাহলে লিথিয়াম এখানে নিজে হয়েছে অক্সিডাইজ। আচ্ছা, তাহলে লিথিয়াম একটা অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট, তাই না? তার মানে এ কিন্তু সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, তার মানে এটা কিন্তু একটা হাইয়েস্ট রিডিউসিং এজেন্ট, বুঝতে পারলে? পাওয়ারটা নিশ্চয়ই কমছে, মানে মোর নেগেটিভ রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু, এটা মানে হচ্ছে মোর রিডিউসিং পাওয়ার। মোর নেগেটিভ
রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু মানে হচ্ছে মোর নেগেটিভ রিডাকশন পোটেনশিয়াল মানে কি, মানে হচ্ছে তোমার মোর রিডিউসিং, লিখে রাখো তাহলে মোর নেগেটিভ রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু, এটা মানে হচ্ছে ওই এলিমেন্টটা হচ্ছে মোর রিডিউসিং। তার মানে লিথিয়াম হচ্ছে মোর রিডিউসিং, তারপরে উপরে কমতে 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 প্রপার্টি হলো, ঠিক আছে না? এবার ক্লিয়ার হলো? তোমাকে ভ্যালু কোনো মুখস্থ করতে হবে না, তোমাকে ডেটা দিয়ে বসিয়ে আসবো। এটা মুছে দিই, বুঝলো তো? ধরো এই রিঅ্যাকশনটা ধরো লিখেছি আমি যে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস হয়েছে, মানে লিথিয়াম এখানে নিজে হয়েছে অক্সিডাইজ, নিজে অক্সিডাইজ হলে সে লোডকে রিডিউস করবে, তাই এখানে লিথিয়াম নিজে হয়েছে অক্সিডাইজ, এখানে এই একটা কিন্তু রিডিউসিং এজেন্ট। ধরো আমরা রিঅ্যাকশন লিখছি জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, এখানে হচ্ছে আমার কপার আর জেলেন 2 প্লাস, এরকম রিঅ্যাকশনটা হলো, এখানে জিঙ্ক নিজে হয়েছে অক্সিডাইজ, তার মানে এখানে জিঙ্কটা হচ্ছে একটা তোমার রিডিউসিং এজেন্ট, তার মানে এখানে জিঙ্ক তোমার কি একটা রিডিউসিং পাওয়ারটা হচ্ছে যখন অক্সিডাইজ নিজে বেশি হচ্ছে। হ্যাঁ, বেশি নেগেটিভ ভ্যালু হলে সেটা মোর রিডিউসিং, নিজে অক্সিডাইজ হচ্ছে, তাই না? আর এখানে দেখো কপার 2 প্লাস থেকে হয়েছে কপার, এটা হয়েছে রিডাকশন, তাহলে এখানে কপার তোমার কি একটা অক্সিডাইজিং এজেন্ট, কপার 2 প্লাস কিন্তু নয়, কপার জেড থেকে জেড 2 প্লাস হয়েছে, নিজে হয়েছে জিঙ্ক, নিজে হয়েছে অক্সিডেশন, নিজে হয়েছে অক্সিডেশন, তাই জিঙ্ক একটা রিডিউসিং এজেন্ট। Cu2 প্লাস থেকে হয়েছে কপার, এটা রিডাকশন, তাই এটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, তাই কপারটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। বুঝলে এবারে? স্যার যে কোশ্চেন গুলো দেয় না যে মানে দু তিনটে এলিমেন্টের ইয়ে দেয় ভ্যালুগুলো, সেটা তাহলে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা এটা একদমই, যদি না দেয় তোমাকে ঘাটগুলো করে নিতে হবে, হ্যাঁ না দিয়ে মানে না দিয়ে তোমাকে নিজেকে ওইভাবে কনভার্ট করবে, কম্পেয়ার করবে, না না লিখে দেবে পরীক্ষার সময়, এরকম করে লিখে দেয়, তো এই লিথিয়াম প্লাস অবলিক লিথিয়াম ভ্যালুগুলো দিয়ে দেয় বা লিখে দেয়। স্যার আমরা কপার 2 প্লাস থেকে অক্সিডাইজ নিয়ে কপার থেকে অক্সিডাইজ মানে ওই কাপেলটা তো হয়েছে, এই কাপেলটা হবে না কপারই হবে, তাই না? ওই কাপেলটাই তো হয়েছে, বুঝলে? এবারে আমরা এই ভ্যালুগুলো দিয়ে এক্সপেক্ট রিঅ্যাকশন হবে কি হবে, যে শুনতে বলছি না, আমি ওখানে চলে যাব। স্কুলে মিটিং কিসের? তো মাঝের করে হবে না? আমাদের তো ক্লাসে ওই স্টুডেন্ট গুলো বাইক থেকে লোক ভাড়া করে নিয়ে আসে, আমাদের 20 টাকা করে দেয় পার ঘন্টায়। তোরা এমনি কোথায় যাবে, কোথায় ঘুরবে, যাচ্ছে বাচ্চাগুলো ঘুরতেই করলো, পাশের লোক কোনো দাদু কোনো কারেন্ট দাদু একটু এসো না এইখানে জয়েন করে থাকো একটু। আমাদের টেস্ট করে দেওয়া টিচার গুলো গলা করে সব ছিটে রাখে ক্লাস টিচারে, ও বলতে থাকে তুমি যে ঘুরে ঘুরে করো। এটাই কোন টাকা দিচ্ছে লোক পাওয়া যায় ঘন্টায়, মানে অ্যাটেন্ডেন্স দেয় জন্য প্রক্সি অ্যাটেন্ডেন্স ক্লাস, কিছুদিন ভিডিও অন করবে না। আচ্ছা এবার দেখো এক ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ, এর পুরো কথা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ফিজিক্সে পড়েছো, এটার মানেই হচ্ছে তোমার ইনর্ট সেল, একটা সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইনর্ট সেল, এটা মানে কি বুঝলে, এটা বলেছে, এটা মানে হচ্ছে ইনর্ট রেট মাইনাস ইনর্ট অক্স, স্ট্যান্ডার্ড ইএমএফ, স্ট্যান্ডার্ড ইএমএফ মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইনর্ট সেল, এটা ইকুয়াল টু ইনর্ট রেট মাইনাস ইনর্ট অক্স। রিডাকশন কোন দিকে হয়, ইলেকট্রোকেমিস্ট্রি রিডাকশন কোন দিকে হয়, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে,
রাইট হ্যান্ড, তাহলে লিখবো এখানে ই নট রাইট মাইনাস ই নট লেফট। রিডাকশন কোথায় হয়? ক্যাথোডে আর অ্যানোডে হয়? ক্যাথোডে হয়। তাহলে আমরা এখানে লিখবো ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। মানে আমার কিন্তু এখান থেকে শুরু করার কথা ছিল, তোমাকে আমি ওই সমস্তগুলো বলে দিলাম বেসিকটা, এখন ভুলে ভুলে গেছো এই জন্য। নরমালি ক্লাসে যেই ক্লাসে এখান থেকে শুরু করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ই নট রেড প্লাস ই নট অক্স। রিডাকশন ডান দিকে হয় ক্যাথোডে হয়, অক্সিডেশন লেফট সাইডে হয় অ্যানোডে হয়। ক্লিয়ার আছে না? আচ্ছা, যেই যা ঘটনাই ঘটুক তুমি সবসময় কিভাবে পুট করবে? রিডাকশন মেথডে পুট করবে। এবার করো জিঙ্ক আর কপার 2+, এখানে রিঅ্যাকশনটা হয়েছে Zn2+ আর কপার। তোমাকে গিভেন দেওয়া আছে Zn2+ অবলিক জিঙ্ক মাইনাস 0.74 ভোল্ট ই নট। তোমাকে দেওয়া আছে ই নট অফ Cu2+ অবলিক কপার পজিটিভ 0.34 ভোল্ট। নিজের বসি দেখো দেখি রিঅ্যাকশনটা হবে কি হবে নাকি একটা দেখিয়ে দেবো। একটু আগে ব্রেনস্টর্ম নিজেরা করো। তুমি আগে এটা পড়েছিলে? অনেক জন আছে পড়িয়েছি। Yes. পজিটিভ হলে রিঅ্যাকশন করা পসিবল হবে। একটু মাথাটা নিচ্ছি আজকে সিরিজে স্টার্ট হচ্ছে। না আজকে সিরিজ ক্লাস টেস্ট হচ্ছে। তাহলে করতে পারলে এটা
তাহলে দেখো তোমার ভ্যালু এখানে দেওয়া আছে কি এইটা, তাহলে দেখো এখানে ইনঅড রেট মানে ধরো একটা ফলে বসে করছে সবাই একই হবে, তাহলে এই রিঅ্যাকশনে রিডাকশন কোনটা হয়েছে, জিঙ্ক কপার থেকে কপার, এটা না এটা রিডাকশন তো নাকি, তোমার এটা হয়েছে রিডাকশন। আর এখানে জিঙ্ক থেকে এইটা মানে এটা হচ্ছে অক্সিডেশন। ইনঅড রেট মানে রিডাকশন, কপার 2+ থেকে কপার কি হয়ে দেওয়া আছে, দেখো কপার 2+ থেকে কপার, এটা কি রিডাকশন অক্সিডেশন, রিডাকশন দেওয়া আছে এখানে, তাহলে আমি লিখছি এখানে 0.34 ভোল্ট মাইনাস অক্সিডেশন কোনটা রয়েছে, জিঙ্কের রয়েছে, জিঙ্ক থেকে Zn2+, এখানে কি হয়ে দেওয়া আছে, আমি সেটাই পুট করব, উল্টাবো না কিন্তু কোনো ভাবে, কারণ রিডাকশন পটেনশিয়াল আমার এখানে জিঙ্ক থেকে Zn2+ হচ্ছে অক্সিডেশন, কিন্তু ভ্যালু পুট করব রিডাকশন পটেনশিয়াল। এই পৃথিবীতে না আমি কোনো উল্টো লিখিনি, উল্টোই লিখতে থাকতে হবে। তোমার ধর এরকম লেখা থাকতো জিঙ্ক থেকে Zn2+ এরকম থাকতো ভ্যালুটা, তুমি ভাবছো বাহ কত ভালো হয়েছে, জিঙ্ক থেকে Zn2+ ও ভ্যালু দেওয়া আছে, এটা পুট করলে তাহলে হবে না, তোমাকে এই ভ্যালুটা কিন্তু রিডাকশন পটেনশিয়াল নয়, এটা অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে, কারণ এখানে দেওয়া আছে জিঙ্ক থেকে Zn2+, তোমাকে নিজেকে তখন একে রিডাকশন বানিয়ে নিতে হবে, দিয়ে ভ্যালু পুট করতে হবে। একটু আগে খাতায় লিখেছি ভালো করে যে অক্সিডেশন হোক রিডাকশন হোক সবসময় কি ভ্যালু পুট করতে হবে, এটা মনে থাকবে তো। আমার এখানে হয়েছে জিঙ্ক থেকে Zn2+, ভ্যালু দেওয়া আছে Zn2+ থেকে জিঙ্ক, এটাই পুট করব। এমনি এতে ফর্মুলাতে অক্সিডেশনই লেখা থাকে, হ্যাঁ কিন্তু ভ্যালু পুট করে পটেনশিয়াল, এই পৃথিবীতে যাই যেখানে থাকো আমরা সবসময়ের জন্য রিডাকশন পুট করব, অক্সিডেশন থেকে ভ্যালু রিডাকশন পুট করব, মানে ওই কাপেলটার অক্সিডেশন হয়েছে কিন্তু ভ্যালু পুট করব রিডাকশন পটেনশিয়াল। দেখো পজিটিভ 1.10 ভোল্টেজ তাই না, তাহলে এখানে লিখে রাখো যখন কোন একটা সেলের ক্ষেত্রে 1.08 আছে, তাহলে যখন দেখো তোমার এখানে ইনঅড সেল একটা পজিটিভ ভ্যালু আসবে তখন রিঅ্যাকশনটা পসিবল হবে, তখন এই রিঅ্যাকশনটা পসিবল আছে, না হলে হবে না পসিবল। ক্লিয়ার? আর মনে রাখো এই ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু মানে ইন্টেনসিভ না এক্সটেনসিভ প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টি, মাস ইন্ডিপেন্ডেন্ট, কি বুঝলেন? আমি লিখেছিলাম ইনঅড সেল পজিটিভ রিঅ্যাকশন করছে, স্যার ইনঅড সেল যদি নেগেটিভ হয় তাহলে হবে না, না নেগেটিভ রিঅ্যাকশনটা হবে না। এবার বলে দিচ্ছি, ধরো একটা রিঅ্যাকশন আমার দেওয়া আছে Al প্লাস নিকেল 2+, এখানে আমার হয়েছে Al3+ প্লাস নিকেল, ওই আমার রিঅ্যাকশন হয়েছে। এরপরে বলছি দেখ, তুমি ভাবলে রিঅ্যাকশনটা ব্যালেন্স নেই, দেখো তুমি এই রিঅ্যাকশনের ব্যালেন্স কিন্তু নেই, আমার রিঅ্যাকশনটা কি নেই, ব্যালেন্স নেই। তাহলে এখানে a এর একটা, এখানে a এর দেখো 3+ এখানে 2+, তাহলে চার্জ ব্যালেন্স হচ্ছে না, তাহলে আমরা এখানে 3 বসাবো, এখানে দেখো এখন তাহলে চার্জ ব্যালেন্স হলো, তাহলে এখন এখানে 2 বসাবো, এখানে 3, দেখো এখন ব্যালেন্স রিঅ্যাকশনটা হলো। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা ইনঅড সেল লিখবো তাহলে আমার যে ভ্যালু থাকবে মানে আমরা যে ইনঅড রেট আর মাইনাস যে ইনঅড অক্স করব সেখানে ভ্যালুগুলো পুট করব, সেখানে কি আমরা এগুলো মাল্টিপ্লাই করব নাম্বারগুলো সামনেগুলো, সেটা করব না। মানে মাস ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি বলতেই যে ধরো যখন আমি এটা ঠিক লিখে ধরো বললাম যে Al 3+ থেকে Al ভ্যালু মাইনাস 0. ধরো বললাম 53 ভোল্ট, জাস্ট লিখছি এইগুলো মনে রাখার জন্য। Ni2+ থেকে নিকেল ধরো বললাম ভ্যালুটা হচ্ছে নেগেটিভ 0.38 ভোল্ট, তাহলে এখানে Al থেকে Al3+ এটা হয়েছে আমার অক্স, আর নিকেল থেকে এটা হয়েছে আমার রেড,
এইটুকু হয়েছে আমার রিডাকশন কোনটা তাহলে হয়েছে নিকেলের হয়েছে নিকেলের রিডাকশন হয়েছে তো ভ্যালু দেওয়া আছে কত -0.38 ভোল্ট এখানে কিন্তু নিকেল 3 মোল আছে আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে 1 মোলে আমি কিন্তু 3 মাল্টিপ্লাই করব না এটাই শেখাচ্ছি যে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু মাসের উপর ডিপেন্ড করছে না আমি কত মোল না তার উপর ডিপেন্ড করছে না ধরো আমি বললাম দেখো আমি 1 গ্লাস জল নিলাম এর বয়লিং পয়েন্ট বের করছি তোমাকে আমি 1 কুইন্টাল জল দিলাম বয়লিং পয়েন্ট নিশ্চয়ই বেশি হবে বেশি কিন্তু হবে না বয়লিং পয়েন্ট জল এসব একই থাকবে তার মানে বয়লিং পয়েন্ট হচ্ছে তোমার একটা ইন্টেন্সিভ প্রপার্টি মাস ইন্ডিপেন্ডেন্ট তুমি কিলো কিলো বাড়ালেও কিন্তু তার বয়লিং পয়েন্ট বাড়বে না 1 গ্লাস জলের বয়লিং পয়েন্ট যা 1 কুইন্টাল জলের বয়লিং পয়েন্টটা 1 বস্তা জল কত দূর দেয় 1 বস্তা জল কত জল তারও কিন্তু বয়লিং পয়েন্ট একই বুঝেছো তাই এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা একই রকম করে তোমার ওই নাম্বার 3 হলে 3 মান এরকম সিম্পলি এরকমই লেখা হবে অক্সিডেশন দেখো Al থেকে Al3+ হয়েছে আমার ভ্যালু দেওয়া আছে Al3+ থেকে Al আমি তাই লিখবো কারণ এটা একটা পটেনশিয়াল তাহলে মাইনাস অফ মাইনাস 0.53 ভোল্ট বুঝেছো মানে এখানে প্লাস এরকম ছিল ভ্যালুটা তা করলে কত আসবে করলে 0.15 ভোল্ট ব্যাস হয়ে গেল তার পজিটিভ রিঅ্যাকশনটা হবে বুঝো না ভালো করে সামনে নাম্বার যাই থাকুক আমরা কিন্তু ভ্যালুকে নরমাল লিখব কোনো প্লাস মাইনাস করব না করে নিছো নেক্সট দেখো এই রকম এতক্ষণ শেখালাম এখানে কিন্তু দুজনের সেম কনসেন্ট্রেশন ছিল ধরো এখন আমরা এই সেটাই লিখছি এখানে Al অবলিক Al3+ ব্র্যাকেটে 0.1 মোলার মাঝখানে সল্ট ব্রিজ নিকেল 2+ 0.2 মোলার Na এর বলেছে ইএমএফ বের করতে ই সেল বের করতে বলেছে ওইটার জন্য এখানে কিন্তু দেখো দুটো আমি এটা আমার কোশ্চেনটা এটা হচ্ছে কোশ্চেন দিলাম আমার এইলো গিভেন দেওয়া আছে নতুন করে দিয়ে দেওয়া আছে করো মানে এখানে আমার একটা রিঅ্যাকশন দেওয়া আছে এই দুটো দেওয়া আছে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন দেওয়া আছে বলবেন বের করে বলছি এর কি হবে কিভাবে করবে ই সেল কারণ কি না এখানে দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স স্ট্যান্ড দেখো তাহলে বুঝে নাও ব্যাপারটা আমাদের এরকম লেখা থাকে তোমার কিন্তু ফার্স্টে নিজেকে এরকম রিঅ্যাকশন লিখে দিতে হবে লেখায় তারপর তোমার কিন্তু ইনার্সিয়াটা বের করতেই হবে এরকম করে কিন্তু ইনার্সিয়াটা কিন্তু আনসার হবে না কারণ ইনার্সিয়াটা এটা বলতো যদি না তোমার এখানে কনসেন্ট্রেশন সেম থাকে তখন এটা হতো ঠিক আছে এখানে কিন্তু কনসেন্ট্রেশন সেম নেই তখন তোমাকে করতে হবে নার্নস ইকুয়েশন কি ইকুয়েশন নার্নস ইকুয়েশন লিখে নেওয়ার পরে মুছবো আমি যে নার্নস লিখবো এটুকু হয়ে গেছে লেখা বুঝে নাও তাহলে দেখো আমরা ইনার্সিয়াল বের করে নিয়েছি আমরা রিঅ্যাকশনও লিখে ফেলেছি কিন্তু এখানে আমরা দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন আছে যেই মুহূর্তে এক্ষেত্রে ডিফারেন্ট কনসেন্ট্রেশন থাকবে তখন তোমায় কিন্তু করতে হবে এরকম করে যে ই সেল মানে তোমার ইনার্ট সেল এটা হবে না তখন কারণ তার মানে যেহেতু এখানে ডিফারেন্ট কনসেন্ট্রেশন তখন তোমার স্ট্যান্ডার্ড ইএমএফ কিছু বাদ যাবে তাহলে ই সেল ইকুয়াল টু ইনার্ট সেল মাইনাস
0.059 by n log of E cell equal to E naught cell minus 0.059 by n log of এই যে এখান থেকে রিঅ্যাকশন লিখে যাবে এখানে এই রিঅ্যাকশনটা রাইট হ্যান্ড সাইড বাই লেফট হ্যান্ড সাইড ব্যাস তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি তোমার এখানে আছে Al3 প্লাস এটার পাওয়ারে 2 এখানে আছে ডিকেন এর পাওয়ারে 3 মানে কোইগুলো পাওয়ারে চলে যাবে আর লেফটে কি আছে Al এর পাওয়ারে 2 আর তোমার এখানে আছে ডিকেন 2 প্লাস এর পাওয়ারে 3 এইটুকু বুঝে নিয়ে দেখো এটা হচ্ছে এই ইকুয়েশনটাকে বলে নার্নস্ট ইকুয়েশন NERNST E cell equal to E naught cell minus 0.059 by n যেখানে n টা কি n টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন participate in either oxidation or reduction n টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন either oxidation or reduction আচ্ছা তাহলে দেখো আমরা E cell বের করছি এখানে আমরা একটু আগে কিন্তু E naught cell বের করেছি আগের ফর্মুলা অ্যাপ্লাই করব যে যেরকম করলাম আগেরটা তাহলে আগেরটা অ্যাপ্লাই করে এই যে ভ্যালু দেখে কি বের করেছি 0.15 তাহলে 0.15 হচ্ছে E naught cell minus 0.059 by n তাহলে n টা হচ্ছে 6 কারণ দেখো 3 to the 6 মানে অক্সিডেশনও 6 রিডাকশনও 6 ইলেকট্রন 6 কেন বুঝতে পেরেছো 6 কেন হয়েছে দেখো না এখানে 2 প্লাস তাহলে 3 আসছে তাহলে 3 to the 6 আবার দেখো এখানে 2 to the 6 মানে অক্সিডেশনও 6 রিডাকশনও 6 যে কোনটা বললাম log of AsB plus কত আছে এখানে 0.1 তাহলে 0.1 তার স্কয়ার আর এমনি মেটালগুলো 1 হয় এই যে নিচে লিখেছে এটি নরমাল মেটাল এর 1 অ্যাক্টিভিটি কিচ্ছু না তাহলে 1 এর কিউব মানে 1 অ্যাক্টিভ এমনি মেটালগুলো 1 হয় মানে এমনি এলিমেন্টের অ্যাক্টিভ মাস নরমাল থাকবে কিছু হবে না তাহলে A হলো 1 হবে নিচে দেওয়া আছে 0.2 তার পাওয়ারে কিউব ব্যাস এটা লিখে দিলাম বুঝতে পারলে জাহির সোনা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার হ্যাঁ বুঝে করে নাও log 5 এর ভ্যালু কি 0.7 হ্যাঁ log 5 এর ভ্যালু ও লগ পাঠিয়ে করছি কথা বল না হ্যালো হ্যালো log 5 এর ভ্যালু কি 0.7 0.9 কত হবে কত তুমি কিন্তু log 2 log 3 log 5 মুখস্থ করে নেবে তাহলে বাকি দাও হচ্ছে ইজি হয়ে যাবে log 2 হলো কত 0.301 আর log 2 log 3 0.5 এই দেখো বই কিছু আছে পার্ট 1 এর পেজে দেখো এই বই কিছু log 5 0.7 0.7
Right. 5 হ্যাঁ 6 by 8 to 0.6. হেডফোন লাগিয়ে দাও বুঝেছো এরপর নেক্সট দেখো তাহলে আমরা শিখে গেলাম নাউন্স শিখে গেলাম পড়তে এইটা মানে কি জানো এই যে লগ লিখেছি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এটা মানে হচ্ছে লগ এসি এটা মানে কি লগ এসি So answer to approximate 0.5 years. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা থেকে কিছু আসবে আমি তো ভেবেছি হ্যাঁ 0.149. বুঝেছি তাহলে দেখো ই সেল ইকুয়াল টু তোমার এটা হচ্ছে তোমার ই নট সেল মাইনাস 0.059 বাই n log kc এটা পেলাম কিনা বলো এটা মানে kc ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট আচ্ছা কিছু ফর্মুলা বলছি লিখে নাও এবারে ডেল্টা জি নট মাইনাস অফ n f ই নট সেল delta g naught equal to minus of na p naught cell delta g naught কে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড gives free energy change এটা লাগিয়ে নাও এটা হচ্ছে স্ট্যান্ডার্ড gives free energy মনে আছে আমার কাছে পাবে হাওড়া তো মুভমেন্ট করে গেলে ঠিক আছে ভালো করে যাচ্ছে আর n মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর 1 ফ্যারাডে মানে হচ্ছে 96500 কুলম্ব আমি তো ইনার্সে বের করে লিখলাম ধরো সেখানে যদি আমার n একদমই সেম এটা হচ্ছে 1 ফ্যারাডে মানে এইটা কুলম্ব যদি কোনো রিঅ্যাকশনে আমার ডিফারেন্ট কনসেন্ট্রেশন থাকে তখন কিন্তু আমরা কি করব তখন হচ্ছে ইনার্ট সেলটা আমরা ই সেল ভাবে করব কিন্তু ধরো সেখানে আমার এই ক্ষেত্রে তোমাকে বলেছি তখন তুমি কিন্তু ইনার্ট সেল বের করার পর ই সেলটা বের করবে ঠিক আছে মানে যদি আমরা যদি বলি dg এই তখন এরকম হয়ে যাবে স্ট্যান্ডার্ড না হয়ে হ্যাঁ তখন আমি মুছে স্ট্যান্ডার্ড মুছে দেব তখন এরকম করে ব্যাস এই ব্যাপার আচ্ছা আমরা আরো পড়েছি তাহলে এখানে পড়লাম এই ইকুয়েশনটা
আচ্ছা del G not equal to minus of RT ln KC del G not equal to minus of 2.303 RT log KC কি কাণ্ড এটা একটা রেঞ্জ দিয়েছি আর এখানে রেঞ্জ দিয়েছি আমরা এই দুখানা রেঞ্জ কি ইকুয়াল করে দিচ্ছি আমরা বুঝলাম মানে ln লিখেছি তো এখানে লগ করতে এটা মান বের করতে ln মানে হচ্ছে log e বেস এটা হচ্ছে log 10 বেস তাকে আমি যখন করতে হয় 2.3 মান বের করতে মানে ln মানে হচ্ছে তোমার 2.303 log বলে দিলাম তো ln মানে কি 2.303 log লিখে দাও কোনটা কোনটা ইকুয়াল করব বলি এই দুটো মার্ক করে দিলাম দুটো রেঞ্জ ইকুয়াল করে দাও মাইনাস অফ na b not cell equal to 2.03 RT ln KC কিন্তু এটা তো del G আছে del G not ও del G not ছিল বুঝে দিয়েছি ওর del G not ছিল বুঝে দিয়েছি আচ্ছা তাহলে আমরা কি ঘটনাটা পেলাম আমরা এখন দেখি na p not cell এটা ইকুয়াল টু 2.303 RT log KC তাহলে e not cell ইকুয়াল টু এটা বাই কি ছিল এখানে nf তাই না তাহলে এখানে লিখেছি 2.303 RT সবটা যদি পুট করে যদি দাও এখানে মানে 2.303 8.314 R এর ভ্যালু টেম্পারেচার তোমার 298 কেলভিন স্ট্যান্ডার্ড কন্ডিশন log KC এটা বাই nf মানে হচ্ছে 96500 এটা মান হচ্ছে e not cell এটা করলে আসবে 0.059 বাই n log KC আমরা এখানে পেয়ে গেলাম e not cell equal to 0.05 এর n log KC একটা নতুন ইকুয়েশন পেলাম আমরা একটু আগে লিখেছিলাম এরপরে যে লিখেছিলাম যেখানে বলেছিলাম e cell equal to e not cell minus of 0.059 by n log KC এরকম লিখেছিলাম যখন রিঅ্যাকশনটা থাকে ইকুইলিব্রিয়ামে যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে থাকে তখন সেখানে তোমার কি হয় এই ই সেলটা 0 হয়ে যায় তখন সেখানে দেখো এটা 0 মানে কত 0 তোমাকে দুটো রকম লিখেছি ব্যাপারটা কি বুঝছো কিনা বলো এই লোকগুলো এত অসত্য হয়ে গিয়েছে এটা হচ্ছে কেসি হ্যাঁ একদমই যখন এগুলো মানে এই পেয়ে যাবে বুঝলে ডেজি জানতে পারলাম এগুলো জানতে পেরে গেলাম তাহলে e not cell এটা যেটা করেছো তাহলে কোন টাইমে লিখেছো আগে ফর্মুলা নরমাল যদি e not cell বসি n - e out তো স্ট্যান্ডার্ড ভ্যালু e not cell সেটা এইটা হচ্ছে যে এটা হচ্ছে করলাম যখন ধরে স্ট্যান্ডার্ড না হয়ে সেখানে ডিফারেন্ট কনসেন্ট্রেশন থাকে তখন এটা করলাম আর যেটা লিখেছি এটা ইকুইলিব্রিয়াম মানে যেখানে তোমার ডেলি 0 হয় যেখানে তখন এটাও 0 হবে ই সেলটা ইকুইলিব্রিয়াম তখন এটা হবে
ঠিক আছে del G 0 ইকুইলিব্রিয়াম ডেল জিরো হয় ইকুইলিব্রিয়াম হলে সেখানে ডেল জিরোটা জিরো হয় আর স্পন্টেনিয়াস হলে ডেল জি নেগেটিভ হয় আর রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস হলে ডেল জি পজিটিভ হয় equilibrium में del G not of 0 del G not of 0 জিরো del G not দুটো না না মানে অ্যাকচুয়ালি ডেল জি মানে কি ইটস ফ্রি এনার্জি এটা তোমার ডেল জিটা জিরো হয় ডেল জি তো স্ট্যান্ডার্ড কন্ডিশন স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে হচ্ছে তোমার হচ্ছে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 atm প্রেসার এখানে মেনশন করে দেবে যদি সেখানে স্ট্যান্ডার্ড কন্ডিশন ইকুইলিব্রিয়াম থাকে তখন জিরো হবে যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম রিচ করে তখন সেখানে জিরো হবে ইকুইলিব্রিয়াম হলেই সেখানে জিরো হবে বুঝলে আচ্ছা এবার দেখো ইলেকট্রো আমরা এখন কি পড়লাম ইলেকট্রোকেমিক্যাল সেল সব বলে দিলাম হ্যাঁ এই পার্টটা ক্লোজড এখন আমি বলছি ইলেকট্রোলাইটিক সেলের কিছু ব্যাপার এখানে এই চ্যাপ্টার মধ্যে আছে আমরা ইলেকট্রোকেমিক্যাল কভার করে দিতে পারলাম এবার যেমন হচ্ছে ইলেকট্রোলাইসিস মানে ইলেকট্রোলাইটিক সেল যেখানে বাইরে থেকে কারেন্ট দিচ্ছি রিঅ্যাকশন হচ্ছে তোমাকে আমি কিছু টাইপের ইলেকট্রোলাইসিস শেখাচ্ছি ধরা বললাম ইলেকট্রোলাইসিস অফ NaCl aqueous solution dilute aqueous solution তখন তুমি কি পাবে ক্যাথোডে কি পাবে অ্যানোডে কি পাবে এইগুলো তোমাকে এমসিকিউ থাকতে পারে তাই তোমাকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি NaCl dilute aqueous solution means having Na plus and Cl minus as NaCl is dilute H plus also there and OH minus ions also there তাহলে between the Na plus and H plus কে যাবে ক্যাথোডে ক্যাটায়ন তো ক্যাথোডে যায় কারণ তুমি জানো ক্যাথোড রিডাকশন হয় তাহলে Na plus যাবে কি H plus যাবে তুমি যদি এখনই বলতে পারলে ওই কনসেপ্টটা দিয়ে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখো এই যে পড়েছিলে তুমি সেখানে যে Na plus ইলেকট্রন নিয়ে যখন সোডিয়াম হয় ভ্যালুটা কিন্তু -0 এটা এত ভোল্ট ছিল আর সেখানে যদি তোমার হাইড্রোজেন আয়নটা যে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস হয় তার ছিল পজিটিভ ভ্যালু ছিল 0.004 পজিটিভ 0. এটা ছিল কি না বলো তাহলে Na প্লাস যাবে কি H প্লাস যাবে ক্যাথোডে হ্যাঁ Na প্লাস ইলেকট্রন নিয়ে কিন্তু নেগেটিভ ভ্যালু তাহলে ক্যাথোডে কি যাবে Na প্লাস না H প্লাস যাবে H প্লাস যাবে বললাম শুরু একটু আগে আমার তো এখানে Na প্লাস ইলেকট্রন নিয়ে সোডিয়াম ভিতরে নেগেটিভ ভ্যালু এর রিঅ্যাকশনে কম পসিবল আর H প্লাস ইলেকট্রন নিয়ে হলে এটা পজিটিভ তার জন্যই আমরা ছোটবেলা কত মুখস্থ করেছি দেখো Na প্লাস থাকলে H প্লাস আর H প্লাস জায়গা ধরে মনে পড়ে তাহলে ক্যাথোডে কিন্তু সেখানে H প্লাস ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস হয় আর দুই বসে ব্যালেন্স করে দেয় এটা কিন্তু অ্যাপ্লিকেশনই পড়লাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কেন গেল বুঝতে পারলে বেশি নেগেটিভ হচ্ছে Na প্লাস Na সেটা হবে না এবারে Cl আর OH এর মধ্যে সেটা কি কোথায় যাবে আমাদের Cl যাবে না OH যাবে সব সময় OH যায় OH মাইনাস ইলেকট্রন রিলিজ করে দিয়ে 2H2O আর অক্সিজেন পাই ব্যাস আচ্ছা OH এর ব্যাপারে তো লেখা নেই তো OH এর তো এখানে ইলেকট্রিসিটি কোনো ব্যাপারটা নেই তোমাকে মনে রাখবে সবথেকে OH রিলিজ হয় সবথেকে OH যাই হোক না OH হবে যাই থাকুক না OH হবে সবার আগে OH রিলিজ হবে সব ক্ষেত্রেই যদি না কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকে মানে অ্যাকোয়াস ডাইলুট হলে OH যাবে এখনই বলছি পরের কথা তো এই তো বলছে কাছে শুধু খালি NaCl কিন্তু নয় তুমি যে কোনো সল্ট নিয়ে পড়লে কিন্তু এই কথাটা করবে চলছে নোটিস দিয়েছে একেবারে সেই পুরোটা লাইভ বাইরে আমরা আচ্ছা
মুছে দিলাম না এটা নাম্বার 1। আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে অ্যাকোয়াস হলে এটা হবে। ধরো আমি এই NaCl টা দিলাম, বুঝছো? আমি NaCl এর এখানে অ্যাকোয়াস সলিউশন নিচ্ছি, কিন্তু এখানে করছি কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস সলিউশন। একে বলে ব্রাইন। এর নাম কি? ব্রাইন সলিউশন। নাম্বার 2 বলছি, এখন নাম্বার 1 টা হয়ে গেল। ব্রাইন সলিউশন। ব্রাইন সলিউশন মানে কি গো? কনসেন্ট্রেটেড aqueous solution of NaCl বলে ব্রাইন। তাহলে সেখানে দেখো Na+ আছে, Cl আছে, H+ আছে, OH আছে, আমার এই ভ্যালুগুলো কোনো চেঞ্জেস নেই। তাহলে সেখানে ক্যাথোডে কে যাবে, অ্যানোডে কে যাবে সেটা বের করছি। তাহলে দেখো এই ক্যাথোডে যে H+ আর এর মধ্যে কোনো অন্যথা হবে না, ক্যাথোডে H+ ই যাবে। কেন? কারণ আমি বলে দিলাম যে আমার ওই ভ্যালু বেশি নেগেটিভ আছে, আমার তো ওই ইলেকট্রোকেমিক্যাল সিস্টেম কোনো চেঞ্জ হবে না। সমস্যাটা হচ্ছে Cl আর OH এর। Cl আর OH তুমুল ঝরা শুরু করলো, কে যাবে আগে? অ্যানোডে। একটু আগে বলেছি ওই সবার আগে থাকে, সবসময় যায় ওই। কিন্তু যখন সেখানে কোনো সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওই কে ওভারটেক করে ওই চলে যায়। বাকি সব ক্ষেত্রে ওই যায়। হ্যাঁ, যে আয়নটা মানে NaCl এর বেশি কনসেন্ট্রেশন, তাই সেখানে আমার NaCl এর পার্টটা বেশি, Cl এর পার্টটা বেশি তাহলে আছে, তখন তোমার সেখানে Cl টা যাবে। Cl মাইনাসটা ইলেকট্রন রিলিজ করে দিয়ে ক্লোরিন গ্যাস হবে। ব্যাস। বাবা, এখানে হাইড্রোজেনের 0 আর ও হচ্ছে -2.87, কত কি আর পারবে? আর ওই ক্ষেত্রে কোনো এক্সেপশন কাজ করবে না, মানে এই যে ক্যাটায়নের ক্ষেত্রে কোনো এক্সেপশন কাজ করবে না। ইলেকট্রোকেমিস্ট্রি এখানে ওটা তো অ্যানায়ন, ওর ক্ষেত্রে এক্সেপশন মানে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। মানে যেখানে অ্যাকোয়াস সলিউশন আছে সেখানে বললাম একটু আগে, আর যখন কনসেন্ট্রেটেড সলিউশন হয় তখন OH টা না গিয়ে Cl যায়। কিন্তু সেইটা কিন্তু ক্যাটায়নটাকে এফেক্ট করবে এই কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটা হলো আমার NaCl এর অ্যাকোয়াস, NaCl এর কনসেন্ট্রেটেড। বুঝে যাচ্ছো? এবারে দেখো নাম্বার 3, আমরা NaCl কে ছাড়বো না। হ্যাঁ, NaCl এর লিকুইড স্টেট মোলটেন, জল নেই কিন্তু হাই টেম্পারেচারে হিট দিয়ে আমরা মেল্ট করে দিয়েছি, এটা হচ্ছে মোলটেন, মোলটেন NaCl। তার মানে এখানে কিন্তু আমার এই আর কোনো কিছু আর নেই, অনলি আছে Na+ আর Cl-। তাহলে কিন্তু আমার ক্যাথোডে কি জায়গা বলা এখন? এখানে তো মোলটেন, জল নেই তো, জাস্ট Na+, তাহলে এখানে ক্যাথোডে Na+ আছে। Na+ ইলেকট্রনে সোডিয়াম হবে আর এখানে Cl যাবে, ব্যাস। কারণ এখানে মোলটেন নেই, জল দিইনি, হিট করে গলিয়ে দিয়েছি। মোলটেন স্টেট আমরা পড়েছি না যে সল্ট গুলো অ্যাকোয়াস সলিউশনে বা মোলটেন স্টেটে ইলেকট্রিসিটি কনভার্ট করে, অ্যাকোয়াস সলিউশনে বা মোলটেন স্টেটে তারা ইলেকট্রিসিটি কনভার্ট করে।
আচ্ছা, এবারে দেখো নাম্বার 4 নেক্সট। ধরো আমি এখানে বললাম সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাকোয়াস, মানে ডাইলুট সলিউশন, জল সেখানে আছে, এই যে এই শুধু অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস মানে কি গো, এটা হবে H+ আর SO4 2-, আর জল থেকে হবে H+ আর OH-। তাহলে এখানে ক্যাথোডে কে যাবে? H+ যাবে, আর তো কোনো অপশন নেই। তাহলে H+ ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে গেল। আর এখানে অ্যানোডে কে যাবে? আমি আগেই বলেছি ওই সবার আগে OH যাবে। তাহলে এটা অ্যাকোয়াস সলিউশন, OH এর আগে কিছু আর নেই, ইলেকট্রন ছেড়ে দিয়ে H2O প্লাস এখানে অক্সিজেন হবে, ব্যাস হয়ে গেল। ওই সবার যাবে, একমাত্র কনসেন্ট্রেশন দিয়ে বাড়লে ওই সবার থাকে, বাকি সব ক্ষেত্রে ওই সবার আগে অ্যাকোয়াস সলিউশন হলে। বুঝা গেল? এখানে ক্যাথোডে হাইড্রোজেন আর অক্সিজেন যাবে। তুমি পৃথিবীর যে কোনো অ্যাসিড কে ইলেকট্রোলাইসিস করো, ক্যাথোডে হাইড্রোজেন আর অক্সিজেন, কোনো অন্য থাকে না, অ্যাকোয়াস সলিউশন দিয়ে বলবো। ঠিক আছে, নেক্সট নাম্বার 5। তোমাকে না শেখাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এখানে কাজ করছি H2SO4 এর কনসেন্ট্রেটেড সলিউশন নিচ্ছি, এটাকে বলে 50% কনসেন্ট্রেটেড নিচ্ছি। তাহলে সেখানে আমার এই ঘটনাটা আছে, ক্যাথোডে তো H+ যাবে, এই হবে না এটা। আচ্ছা, কনসেন্ট্রেটেড কিন্তু এরকম করে ভাঙে না মোটেও, কনসেন্ট্রেটেড ভাঙে কিন্তু H+ আর H4 মনে পড়ে? তুমি আমাকে বলো দেখি একটু, H2SO4 এর এটা কনসেন্ট্রেটটা বেশি অ্যাসিডিক না H2SO4 এর ডাইলুটটা বেশি অ্যাসিডিক? কেন এটা ডাইলুট? লোকে বাবা নাসে কনসেন্ট্রেট তো হাতে পুলে বেশি অ্যাসিড হবে। আরে বাবা, হাত পুড়লে অ্যাসিডিটি হয় তা নয় তো, এটা বেশি করে আয়নাইজড হয়, এটা তো আয়নাইজ পুরোপুরি হয় না। যদিও HCl অনেক স্ট্রং, এটা অনেক স্ট্রং ইলেকট্রোড আছে, তাই যেগুলো কনসেন্ট্রেশন পুরোপুরি আয়নাইজড হয়, কিন্তু স্ট্রংটা কিন্তু কম আয়নাইজড হয়, H+ H4-। বুঝছো তো? তাহলে আমার এরকম করে আয়নাইজেশনটা হলো। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গেল, কিন্তু অ্যানোডে কে যাবে? এখানে কনসেন্ট্রেশন বেশি বলে বলেছি, OH কে ওভারটেক করে যায়, তাহলে এখানে বেশি কানেকশন কে যাবে? হ্যাঁ, তাহলে এখানে অ্যানোডে যাবে HSO4- ইলেকট্রন ছেড়ে দিয়ে দুখানা ব্যালেন্স করছি রিঅ্যাকশনটাকে, ছেড়ে দিয়ে তোমার এখানে হবে H2H2O8, H2H2O8, এটা হয়। একে বলে মার্শাল অ্যাসিড, পার ডাইসালফুরিক অ্যাসিড, মার্শাল আগে শিখিয়েছি মার্শাল অ্যাসিড। সব শিখেছি আমরা, একটু আগেও পড়েছি ইনিশিয়াল এর ক্ষেত্রে কনসেন্ট্রেশন বেশি হলে যায়, না হলে সবসময় ওই যাবে, এটা কি লজিকটা ক্লিয়ার তো? এই হচ্ছে ইলেকট্রোলাইসিস ব্যাপার, কিন্তু তুমি বাকি সব করতেই পারবে। আর কি আছে আর একটা দেখিয়ে দিই। আমরা না ল্যাবরেটরিতে এইভাবেই H2H2 বানাই, ওকে ওখান থেকে H2 বানানো হয়, H2SO4 থেকে এখানে জল দাও, ওখানে H2SO4 আর H2O2 হয়। আচ্ছা, নেক্সট নাম্বার 6। তুমি একটা কাজ করো, এখানে তুমি কপার সালফেট নিলে এখানে অ্যাকোয়াস সলিউশন, তাহলে এখানে কি আছে? কপার 2+ আছে আর SO4 2- আছে, তাহলে এখানে Cu2+ আর এর মধ্যে কি ক্যাথোডে কে যাবে? দেখো এখানে H, হ্যাঁ, কেন কিনা এর ভ্যালু কিন্তু পজিটিভ 0.00 ভোল্ট, আর এখানে কিন্তু তোমার Cu2+ থেকে কপার যখন এটা হয় তখন ভ্যালুটা হয় পজিটিভ
0.34 ভোল্ট এটা পাবে স্যার। আচ্ছা নরমাল অ্যাপোজ লেখা থাকে ওটা তো আমরা ডাইরেক্ট ধরবো। হ্যাঁ, তাহলে ক্যাথোডে আমার যাবে কপার, তাহলে ক্যাথোডে সেখানে কপার ইলেকট্রন নিয়ে কপার ডিপোজিট হলো, আর অ্যানোডে তোমার হচ্ছে সেখানে OH মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়ে 2H2O আর অক্সিজেন হলো, এই তো তোমার ব্যাপার। বুঝতে পারলে? আচ্ছা যদি সিরিয়াস উপর কনসেন্ট্রেট নিই তাহলে সিইউ আর ওদিকে এসে কিন্তু কপারটা যাবে, কিন্তু কপারে কোনো চেঞ্জেস হবে না। এবং সিইউ তে হ্যাঁ। ওদিকে এসে বুঝিয়ে আসে মানে তোমাকে আমার বলতে বাকি আছে ফ্যারাডের ফার্স্ট ল, সেকেন্ড ল, আর ফিজিক্সের কিছু কনসেপ্ট এখানে আছে, ওই কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টিভিটি, কোলরাস ল, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বাকি আছে বলতে পরের ক্লাসে বলা হবে। তোমার বাড়িতে পড়বে এই জায়গা আমাকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি ওইভাবে অ্যাকর্ডিংলি ম্যানেজ করবো। সৈকত জাহির, হ্যাঁ স্যার, বুঝিয়া গেছো? হ্যাঁ স্যার একদম। ঠিক আছে, এই ইলেকট্রোলাইসিস মধ্যে পড়লাম, এর পরের পার্টটা আমরা নেক্সট ক্লাসে পড়বো।